জাতিসংঘের এই প্রতিবেদন পাওয়ার পরে আওয়ামী লীগ তো চরম একটা কঠিন অবস্থার মধ্যে পড়লো। দেশে বিদেশে রাজনৈতিক দল হিসেবে তাদের গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেল। আন্তর্জাতিক দুনিয়ায় কোথাও আওয়ামী লীগের নেতা হিসেবে কেউ গর্ব করে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ দল হিসেবে কোনো কথা বলার স্কোপই আসলে এখানে শেষ হয়ে গেল। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে কত বড় ভুল করেছে তারা এখন মর্মে মর্মে উপলব্ধি করবে। কেননা এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ বলতে পারে যে যেহেতু জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, সুতরাং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার আমরা বিচার চাই। জাতিসংঘে যদি এই প্রস্তাবটা উত্থাপন করে তাহলে কি অবস্থা দাঁড়াবে? ভারত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো। যারা আয়না ঘর নিয়ে কটাক্ষ করছে, অনেকে বলছে যে না এটা বানানো চালানো, ফ্যান আসলো কোথায়, ওই ছোট মুরগির মতন খুপি কোথায়, এটা বড়, তারপর চেয়ার, এটা কেমনে ইলেকট্রিক চেয়ার হয়, এটা তো কাউকে বসালে ঝলসে যাবে, নানান রকম কথাবার্তা কিন্তু বলছে। কেন বলছে? যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে, উপদেষ্টারা গেছে, এটা দেশীয় ব্যাপার। কিন্তু জাতিসংঘ যদি তদন্ত করে, তারা যখন রিপোর্ট প্রকাশ করে, তারা তো অনেক কিছু মানদণ্ড তারা অনুসরণ করে। সেই ক্ষেত্রে কোন সরকার ক্ষমতায় থাকলো, কে কি বললো না বলো, এগুলি কেয়ার করে না। বাংলাদেশ থেকেও এই রিপোর্টটা প্রকাশ হয়নি, একেবারে সেই জাতিসংঘের সদর দপ্তর থেকে ভলকার ট্যুর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি আনুষ্ঠানিকভাবে এটা প্রকাশ করেছেন। বাংলাদেশ এখন এটাকে একটা মানদণ্ড ধরে দেশে বিদেশে যেখানেই বিচার হোক না কেন আওয়ামী লীগ বিপাকে পড়বে। বিপাকে পড়লো কিন্তু একই সঙ্গে ভারতও। কেন পড়লো? ভারত যেহেতু জাতিসংঘের অন্যতম একটি সদস্য রাষ্ট্র এবং সে চায় যে জাতিসংঘের যে প্রথম সারির দেশগুলো আছে নিরাপত্তা পরিষদ, সেখানে তারও একটা সদস্য পদ। সুতরাং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অংশ নিতে চায়, সদস্য হতে চায়, যার ভেটো ক্ষমতা যারা এখন দাবি করছে, তারা এখন এই জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী যদি জাতিসংঘ বলে বা বাংলাদেশের কর্তৃপক্ষ যদি বলে যে আন্তর্জাতিক বা জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তাহলে কি হবে? তাহলে ফেরত দিতে বাধ্য হবে। ফেরত দিতে বাধ্য হওয়া মানে কি? ভারতের একটা পরাজয়। আচ্ছা, ভারত যদি রেখে দেয় তাহলে কি হবে? বারে বারে ভারত আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন সম্প্রতি একটা যে জরিপ ইন্ডিয়া টুডে করেছে, সেখানে বেশিরভাগ ভারতীয় বলেছে যে ন, এই আপদ রাখা যাবে না, এই আপদ বিদায় করো, পাঠায় দাও। কেন বলছে? তারা বুঝতে পারছে যে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের সাথে ভারতের সাধারণ মানুষ জড়িত, তারা আন্দোলন করেছে ছাত্রদের পক্ষে। ভারতের সাধারণ জনগণ, তাদের তো কোনো ইন্টারেস্ট নাই। তারা বলছে না না না, এগুলি কেন আমরা এই আপদ নেব? আমরা কি কোনো গণহত্যাকারী কাউকে বাংলাদেশে আশ্রয় দেব? সরকারের কোনো ইন্টারেস্ট থাকতে পারে, দলের ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ বলবে যে আমরা গণতান্ত্রিক বিশ্বের অংশ, আমরা গণতন্ত্র হননকারী, ভোটের জাল জালিয়াতি করে যে বারবার ক্ষমতা আসে এরকম কোনো ফ্যাসিস্ট কোনো শাসককে রাখবো না। আমরা তো ফ্যাসিস্ট না। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের এই প্রতিবেদনটাকে ধরে যদি বলা হয় ফেরত পাঠাও, তারাও একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। আর সবচেয়ে বড় কথা হলো, এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলার চেষ্টা করছে, এই নিয়ে বিনিয়ে নানাভাবে, তারা গণহত্যাকে বলার চেষ্টা করছে না এটা জামাত বিএনপির কাজ, এটা শেখ হাসিনা নির্দেশ দেয়নি। এখানে জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধান নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা, দ্বিতীয় এবং তৃতীয় নির্দেশদাতা হচ্ছে আসাদুজ্জামান কামাল এবং জেনারেল তারেক সিদ্দিকী। সেই তারেক সিদ্দিকী হচ্ছে শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের একটা অংশ। শেখ রেহানা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে। এখন কি করবে? এখন সামনে বাংলাদেশে নির্বাচনে অংশ নেবে, তারপরে আন্তর্জাতিক অঙ্গনে বলবে যে আমরা নির্যাতন নিপীড়নের শিকার। এটা বলার স্কোপটা কিন্তু বন্ধ হয়ে গেল। মাঝখানে যদিও একটা খারাপ ঘটনা ঘটলো, এই 32 নম্বরের এই হামলা চালিয়ে একটা আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে একটা লিফট দেয়া, এটা উচিত হয়নি। এখন তারা বলার চেষ্টা করবে যে বাংলাদেশে কোনো আইন বিচার ব্যবস্থা নেই, সুতরাং বাংলাদেশে শেখ হাসিনা বিচারটা নিরপেক্ষভাবে হবে না। এরকম জাতিসংঘের এই প্রতিবেদনটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল, শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেল, ভারত চরমভাবে বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো।